একটা ট্যাগ দিয়ে দিতে। আজকে আমি খবরে দেখছিলাম রাজশাহীর দিকে, সম্ভবত আমি এখন চেক করে আরো ভালো বলতে পারবো, আদালত ভাঙচুর হয়েছে। কারণ বিচারক বলেছিলেন লোডশেডিং এর ব্যাপারে সম্ভবত, এবং এই বক্তব্যকে রাষ্ট্রবিরোধী বক্তব্য বলে আদালত ভাঙচুর হয়েছে। সো আপনি বুঝতেই পারেন যে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সংকুচিত। এভরি সিঙ্গল ডে সুপ্রিম কোর্টে এজি অফিসে যারা নিয়োগ পায় নাই বা যাদেরকে বাদ দেয়া হয়েছে, এভরি সিঙ্গল ডে তারা সুপ্রিম কোর্টের সামনে ব্যাপকভাবে সমাবেশ করছে, এভরি সিঙ্গল ডে। এরকম তো ছিল যে আদালত প্রাঙ্গণে আসলে কোনো মিছিল মিটিং করা যাবে না। দেখুন, আমরা না এরকম আসলে কখনো দেখি নাই যে অ্যাটর্নি জেনারেলের অফিসে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়তো হাতাহাতি হয়ে তারপরে মানে দুটো ভাগ হয়ে গেছে, এরকম আমরা দেখি নাই। আওয়ামী লীগ আমলে আমরা প্রথম দেখলাম ইলেকশন ম্যানিপুলেশন, বারের ইলেকশন ম্যানিপুলেশন, এবং সেটা একেবারে পুলিশ এনে বাইরের লোক এনে এই নোংরামিটা তারা বারে, সুপ্রিম কোর্ট বারে এই নোংরামিটা আওয়ামী লীগ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরো ভয়ঙ্কর, কোর্টে কোর্টে গিয়ে হুমকি দেয়া হয়, দেখা যায় না সেই হুমকি এজি অফিস থেকে দেয়া হয়, ডিএজিদের আচরণ আমরা কোর্টে কোর্টে দেখি, একটা মানে খুব স্ট্রং একটা যে সার্ভিলেন্সের মধ্যে জজ সাহেবদেরকে রাখা হয়, এটা কিন্তু আমরা বুঝি। এবং ওনাদের যে হেজিটেশন একটা রিলিফ দেওয়ার ক্ষেত্রে, ওনাদের যেই চিন্তা যে আচ্ছা এটা এই রিলিফটা দিলে আবার কি হয়, কথায় কথায় অ্যাপেলেট ডিভিশনে গিয়ে ওটাকে স্টে করে দেওয়ার যে চেষ্টা আমরা সরকারের তরফে দেখি, এবং যেই জজ সাহেবটা হয়তো একটু বেশি রিলিফ দিচ্ছেন, যেই জজ সাহেবটা হয়তো প্রো বেঞ্চ মানে লয়ারদের প্রতি সিম্প্যাথেটিক, হ্যাঁ, ক্লায়েন্টদের প্রতি সিম্প্যাথেটিক, সঙ্গে সঙ্গে তার বেঞ্চ চেঞ্জ করে দেওয়া, এগুলো তো আমরা দেখছি। সো এগুলো কোনো ভালো বার্তা দেয় না। আমরা না স্বাধীন বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময়ে সংগ্রাম লড়াই করলাম, আমরা না সেই মাজদার হোসেন 1999 সালের সেই জাজমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য শেখ হাসিনা আমলে জাজমেন্ট দিল, হলো না। খালেদা জিয়ার শাসন আমল গেল 1 থেকে 6, 2001 থেকে 6, হলো না। আবার 1/11-এর সময় কিছুটা আসলো, কিন্তু 8 থেকে 24 একেবারে শেখ হাসিনার সময়টা পুরোপুরি জুডিশিয়ারিকে কন্ট্রোলড অ্যান্ড পলিটিসাইজ করা হলো। এখন আবার দেখছি ভীতির একটা সংস্কৃতি চালু। সো আপনি আমাকে বলেন যে আমি একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়? আজকে একটা ভেরি ইন্টারেস্টিং খবর এসেছে, প্রধানমন্ত্রীর আপন খালাতো ভাই, তার পেট্রোল পাম্প মনে হয় আছে, 1 কোটি সামথিং লাখ টাকা ওইখান থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন অপরাধী ধরা পড়ে নাই। সো এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন, জুডিশিয়ারির অবস্থা বলেন, আমাদের এই 5 মিনিটের আলোচনায় তো আমার মনে হয় ইটস ক্লিয়ার। একটি বিশ্লেষণে বলা হয়েছে যে জুলাই আন্দোলনের তরুণরা ছিলেন ফ্রাস্ট্রেটেড অ্যাচিভার্স, যারা শিক্ষিত, দক্ষ, উচ্চাকাঙ্ক্ষী হয়েও যোগ্য চাকরি, মর্যাদা বা সামাজিক সুযোগ পাননি। আপনার কি মনে হয় শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ভুল ছিল এই নতুন প্রজন্মের যে মনের ক্ষোভ বা আকাঙ্ক্ষা বুঝতে না পারা? এটা আওয়ামী লীগের যেমন ভুল ছিল, এই ভুলটা কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে। আমার কিন্তু মনে হয় না যে এই সরকারও খুব ভালোভাবে আমাদের নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারছে। এখানে একটা বিরাট ব্যর্থতা, নতুন প্রজন্মের যে মুখগুলোকে আমরা সামনে দেখেছি তাদের, আমি কিন্তু পুরো প্রজন্মকে একদম বলবো না, এই সামনে যাদেরকে দেখেছি তাদের উপরে কিন্তু মানুষ অনেক বেশি আস্থা রেখেছিল। কিন্তু যখন দেখা গেল বন্যার্তদের ত্রাণের টাকার হিসাব নাই, যখন দেখা গেল ইচ্ছে মতন চাঁদাবাজি, মববাজি, ধর্মীয় উগ্রবাদের উত্থান, যখন দেখা গেল মেয়েদের উপরে মরাল পুলিশিং চলছে, যখন দেখা গেল মুক্তিযুদ্ধকে 24-এর বরাবর কিংবা কোনো কোনো জায়গায় খাটো করবার চেষ্টা হচ্ছে, যখন দেখা গেল আওয়ামী লীগ দমনের নামে ঠিক আগের সংস্কৃতির চর্চা হচ্ছে আরো খারাপ, মুখ পরিবর্তনের জন্য ঠিক এক্স্যাক্টলি এই হেডলাইন এসছে প্রথম আলোতে যে এক চাঁদাবাজির চেহারা বদলেছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। যখন মির্জা ফখরুলের মতন অত্যন্ত প্রভাবশালী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি পর্যন্ত বলছেন কোথাও কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মধ্যে পরিবর্তন দেখেছেন। হ্যাঁ, মানে অল্প মূল্যের শার্ট পরা, কিংবা ধরেন 14টা জায়গা গাড়ির জায়গায় 4টা গাড়ি ইউজ করা, জ্বালানি সাশ্রয়ের জন্য এসি 25-এর মধ্যে রাখা, এতে আসলে আপনার আমার কি লাভ হচ্ছে আমি ঠিক জানি না।
তবে হ্যাঁ মানে উনি যেহেতু দল করেন ওনাকে বলতে হচ্ছে কথাগুলো, বাট দ্য রিয়ালিটি রিমেইনস যে আমার আপনার জীবনের আসলে কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হয়। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো। ফোনটি কেটে গেছে, পরবর্তীতে নিশ্চয়ই আপনি আবার ফোন করবেন। যখন মুক্তিযুদ্ধ আর 24-এর কথা আসে, একটি প্রশ্ন আপনাকে করতেই হবে, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেত এটি চিত্র প্রদর্শনীতে 71 ও 24-কে দাড়ি পাল্লার দুই পাশে রাখা হয়েছে, যেখানে 24-এর পাল্লাটা ভারী দেখানো হয়েছে। শিল্পী বলছেন এটি প্রতীকী, মুক্তিযুদ্ধকে খাটো করার উদ্দেশ্য ছিল না। কিন্তু এই যে 71 এবং 24-কে বারবার মুখোমুখি করা হয় এবং 71-কে খাটো করবার যে প্রবণতা দেখা যায় অনেক সময়, এটি কি অশনি সংকেত নয়? আপনার মনে হয় না যেটা করাই হয় আওয়ামী লীগকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য, এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও বলার সুযোগ পায় যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনা কেবলমাত্র তাদের হাতেই নিরাপদ। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের ফলোয়ার্স, সাপোর্টার্স, ওয়ার্কার্স, তারার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, ধারণ করে না, লালন করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাই না? ঠিক যেভাবে চাঁদাবাজি, ঠিক যেভাবে মববাজি, ঠিক যেভাবে নারীর প্রতি সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুডিশিয়ারির উপর হামলা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনবার পথ অনেক বেশি সুগম করি। একইভাবে মুক্তিযুদ্ধকে যখন আমরা 24-এর সঙ্গে মুখোমুখি করি, আবারও আমরা সেই আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করে দেই এবং আমরা প্রাসঙ্গিক, এবং আমরা আবারও আমাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সেই শেখ হাসিনা যেটা বলতেন যে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধ নিরাপদ, এর বাইরে আর কারো হাতে না, সেটাকেই কিন্তু আমরা স্টাবলিশ করি। এখন এই কথাগুলো, যেমন দুদিন আগে খালেদ মহিউদ্দিন আমাকে তার একটা শোতে বলছিলেন যে আমি গুপ্ত আওয়ামী লীগ কিনা, এটা দেখলাম খুব ভাইরাল হয়েছে। ভাই, আমি গুপ্ত সুপ্ত কিছুই না, আমি খুবই প্রকাশ্য সাদাকে সাদা কালোকে কালো বলা মানুষ। হ্যাঁ, এই যে আমি কথাগুলো বললাম, একটাও কিন্তু আওয়ামী লীগকে স্ট্রেংথেন করবে না, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনি আজকে জামাতের ছত্রছায়ায় বা বিএনপির ছত্রছায়ায় বা সরকারি দলের ছত্রছায়ায় বসে আপনি যে আকাম কুকাম কুকর্মগুলো করে দেশের মানুষের নাভিশ্বাস উঠায় ফেলতেছেন, এগুলা কিন্তু আওয়ামী লীগের পথ সুগম করবে। সো যদি আওয়ামী লীগকে আসার পথ কেউ করে দেয়, সেটা আপনারা। আর যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধের পক্ষে না, এটা আমি জামাত নিষিদ্ধের সময় থেকে বলে আসতেছি। মানে তখন কিন্তু আমাকে বলা হয়তো আমি আইএসআই, তখন বলা হয়তো আমি জামাত শিবির, তখন বলা হয়তো আমি রাজাকার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এখন আবার পুরা পাশার দান ঘুরে গেছে, এখন আমি হয়ে গেছি শেখ রুমিন, এখন আমি হয়ে গেছি ফ্যাসিস্ট। মানে ইটস আ হিলারিয়াস কান্ট্রি। এই দেশে মানুষের কোনো হ্যালো, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। এখন যদি বিএনপি থেকে এমন বলা হয় যে আপনি আবার দলে ফিরবেন কিনা, আপনি কি ফিরবেন? ফিরলে তো আমি অন্য স্বতন্ত্ররা যখন চিঠি দিয়েছে আমি চিঠি দিতাম, আমার যদি ফেরার ইচ্ছা থাকতো আমি চিঠি দিতাম। সো ফিরবার আর আমার মনে হয় না কোনো কারণ আছে। আচ্ছা, দেলোয়ার হোসেন সাহেব যে কথাটি বলছিলেন নতুন বাংলাদেশ, আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, এইবার আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না, এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে। মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, লোডশেডিং। জি। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার, তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট।
এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলা রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, আমাকে সিলিন্ডারের গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট 2-3 দিন হলো গ্যাস এসছে। এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন। অ্যাবসলিউটলি, একেবারে ভয়াবহ প্রয়োজন। মানে আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না, যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6 যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার। হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6 যে ভয়াবহ সংকট তৈরি হচ্ছিল, আমরা তো দেখলাম যে 8 হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে, হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। আজকে যদি আমি বলি, এই যে কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা আমাদের গচ্চা, এটার পিছনে তো এর আগের সরকারের ব্যর্থতা দায়ী। আগের সরকার যদি এরকম ভিজিবলি ফেল না করতো, তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এইভাবে যথেচ্ছ দুর্নীতি করে নিজস্ব লোকদেরকে কুইক রেন্টাল দিয়ে এই 15 বছর এত এত টাকা ইনকামের সুযোগ দিতে পারতো না। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে, 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা গ্রুপের হাতে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 বছর মেয়াদী জ্বালানি খাতকে নিয়ে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনা আপনি কি মনে করেন যে সেটি কত বাস্তবায়িত হবে? আমি জানি না সরকার কি পরিকল্পনা করছে, কারণ আমরা তো আসলে খুবই সরকার প্রধানের মুখ থেকে তো আমরা রোজি অ্যান্ড ফ্লাওয়ারি কথাবার্তা ছাড়া কোনো কাজের কথা তো আসলে ওভাবে শুনি না। সো আমি বলতে পারবো না সরকারি কি পরিকল্পনা। আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি কিছু বলেছেন যে তাদের কি পরিকল্পনা? আমি জানি না তাদের জ্বালানি নিয়ে কি। সেক্ষেত্রে এই প্রশ্ন যখন আসে, তখন 180 দিনের একটি চ্যালেঞ্জ ছিল বর্তমান সরকারের। সেই 180 দিনের চ্যালেঞ্জে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে যদি এটাকে আপনি ধরেন? 180 দিন নিয়ে, আচ্ছা আমি একটা নিউজ আজকে দেখতে দেখতে আসছিলাম, পুরনো নিউজ, এটা আমি সংসদে কথা বলেছি। 100 দিনের খতিয়ান, 100 দিনের রিপোর্ট টিআইবি বলছিল 605 জন খুন 100 দিনে বিএনপি রিপোর্টেড, 3500-র উপরে নারী নির্যাতন, ধর্ষণ এরকম কাছাকাছি 2-2500। সো এই হলো সরকারের খতিয়ান। চুরি ছিনতাই মানে একেবারে দৃষ্টিকটুভাবে বেড়েছে, এটা ছিল তাদের আইন শৃঙ্খলার রিপোর্ট। এবার আসেন বিদ্যুৎ জ্বালানি খাত, কারণ এগুলো খাতগুলো খুব গুরুত্বপূর্ণ খাত। বিদ্যুৎ জ্বালানি খাতে আসেন, বিদ্যুৎ থাকে না 10-12 ঘন্টা, বিল আসে ডাবল ট্রিপল, গ্যাস নাই দীর্ঘ সময়। গ্যাসের মানে আমার ধরুন আশুগঞ্জ সার কারখানা, সংসদে দাঁড়িয়ে এই মন্ত্রী, আটার ব্যর্থ মন্ত্রী, যিনি এর আগের সরকারকে 1 থেকে 6 বিএনপিকে ডুবাইছিলেন, তিনি বলতেছেন যে আশুগঞ্জে নাকি তিনি গ্যাস দেবেন, সংসদে ওয়াদা করছিলেন আমার প্রস্তাবের প্রেক্ষিতে। 1 মাস মধ্যে তার 30শে মের মধ্যে গ্যাস দেওয়ার কথা। যখন গ্যাস হয় না, আমি আবার দাঁড়ালাম সংসদে। আমি যখন বললাম, উনি বললো না এটা চাইলেই দেওয়া যায় না, এক্সেট্রা এক্সেট্রা। মাননীয় স্পিকার ওনাকে সাবধান করলেন যে আপনি সংসদে যা বলবেন সেটা ডেটার ভিত্তিতে জেনে শুনে তারপরে ওয়াদাটা করবেন। আপনার ইচ্ছা হলো আর পল্টন ময়দানের মতন ওয়াদা দেওয়া শুরু করলেন, ইউ ক্যানট ডু দ্যাট। বাট দ্যাটস হোয়াট দ্যাট মিনিস্টার ডিড। এবং তাকে তো কোনো জবাবদিহিতার আওতায় আনা হয় নাই। সড়কের কথায় আসেন,
যেই মন্ত্রী প্রথমবার কথা বলেই ধরা খাওয়ার পর আর কথা বলেন না, তিনি বললেন চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতে হচ্ছে, বিসমিল্লাহ। এরপরে তারপর উনি মুখে তালা লাগাই দিলেন। কিন্তু দুইটা ঈদে তার পারফরমেন্স দেখেন। ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে বিএনপির নেতা কর্মী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাজের লোক সবাইকে। বিরোধী দলের যে জায়গাগুলো, সেই জায়গায় টিআর কাবিখাত বরাদ্দ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প বরাদ্দ বন্ধ, টোটালি বন্ধ। সো এবং যেই জায়গাগুলোতে সরকারি দলের এমপি নাই, সেখানে ওনাদের প্রাইভেট কি বলে ওই সংরক্ষিত মহিলা এমপিদের দিয়ে ওনারা মাতব্বরি করাচ্ছেন। এইটুকু সেন্স নাই যে একটা ইলেক্টেড এমপি আর একটা সিলেক্টেড এমপির মধ্যে দিস গালফ অফ ডিফারেন্স। আমার মনে হয় না যে এই সরকার আসলে যে 10 বছরের পরিকল্পনা বলে 10 মাস কিভাবে কি করবে আমি জানি না। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আমি ঢাকা থেকে ফোন করেছি। আমার বয়স ৭৬ বছর। জি বলুন। আমি অত্যন্ত বয়স্ক মানুষ। স্বাধীনতা সংগ্রাম, জাসদের উত্থান, ৯১ সংগ্রাম, একটু বিশেষ সংগ্রাম, সবকিছু চোখে চোখে। কিন্তু আমার প্রশ্ন হইল, এই যে জুলাই সনদ করে আজকে ৩-৪ মাস যে অবস্থা আপনারা সৃষ্টি করছেন, আমরা সাধারণ মানুষ কি পেলাম এই জুলাই সনদ থেকে? এই জুলাই সনদ এই দেশের মানুষের জন্য কি দিয়ে গেছে? বর্তমান ক্রাইসিস, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্নের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটির আলাপ মোটামুটি আমরা করে ফেলেছি। জুলাই সনদের কথা বলছে যে জুলাই সনদ নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে, যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে দলগুলোর মধ্যে, এটি থেকে আসলে বাংলাদেশের মানুষ জনগণ হিসেবে কি পাচ্ছে, এমন করেই তিনি প্রশ্নটি রেখেছেন। জনগণ আসলে জুলাই সনদ থেকে কিছু পায়নি, এবং জুলাই সনদ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সরকার। আপনি দেখুন, এই যে বিরোধী দলকে জুলাই সনদ দিয়ে ব্যস্ত রাখা, অথবা বিরোধী দল বুঝে শুনে সেই বিষয় নিয়ে ব্যস্ত থাকা, যে কারণে হচ্ছে কি, আমাদের জনগণের জীবন সংক্রান্ত যে সমস্যাগুলো, তাদের এভরিডে লাইফের যে সমস্যা, সেটা নিয়ে কোনো আলাপ হচ্ছে না, উপেক্ষিত থেকে যাচ্ছে। আমরা আজকে আলাপ করলাম বিদ্যুৎ নিয়ে, আমরা গ্যাস নিয়ে, আমরা সংকট নিয়ে আলাপ করলাম, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করলাম, আমরা মব নিয়ে আলাপ করলাম। কিন্তু দেখা যাচ্ছে এইগুলোর কথা আপনি যখন বলতে যাবেন, তখন ঠাস করে প্রধানমন্ত্রীর সাদাসিধা জীবন নিয়ে কথা বলা হচ্ছে। এতে হয়তো ওনার ব্যক্তিগত ইমেজ কে ঝাড়া পোছা করে একটা নতুন ইমেজ দেওয়ার একটা চেষ্টা হতে পারে, এবং এই চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে। কিন্তু আপনি আমাকে বলেন তো, আজকে যদি আপনি প্রধানমন্ত্রী হন, আপনি ১ লক্ষ টাকার জামদানি পরলেন না ২০০ টাকার তাঁতের শাড়ি পরলেন, তাতে আসলে আমার জীবনে কি যায় আসে? আমাকে তো যদি বাজারে গিয়ে ৪০০ টাকার কাঁচামরিচ কিনতে হয়, আমাকে যদি বাজারে গিয়ে ১০০ টাকার নিচে একটা সবজিও না পাওয়া যায়, আমাকে যদি ২ মাসের ব্যবধানে ১ বস্তা চিনি গুঁড়া চালের দাম ২,০০০ টাকা বাড়ে, ২,০০০ টাকা ১ বস্তায় বেড়ে গেছে, এবং কেউ কোনো দায় না নেয়, তাহলে আপনি আমাকে বলেন, আপনার ওই জামদানি ১ লক্ষ টাকার না ওই তাঁতের শাড়ি ২০০ টাকার প্রধানমন্ত্রী আপনি, আমার কি যায় আসে? আমার জীবনে তার কি ছাপটা পড়বে? এই প্রশ্নের কোনো সুযোগ নেই। জুলাই সনদ যেটা হয়েছে, বিএনপি এবং জামাতে ইসলাম দুইটাকেই এক ধরনের একটা শিল্ড দিছে যে এরকম বাস্তব সমস্যা নিয়ে কোনো আলাপ হবে না, আলাপ হবে ইউটোপিয়ান আলাপ হবে জুলাই সনদে। আরে আমাদের তো বেসিক নিডসই পূরণ হচ্ছে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য হবে, মন্ত্রী পরিষদের জবাবদিহিতা বাড়বে, ইত্যাদি ইত্যাদি হবে। খুব ভালো কথা, এগুলো হওয়া দরকার। তার আগে তো আমার জীবনের বেসিক নিডস যেগুলা, বেঁচে থাকার জন্য যেগুলা একজন নাগরিকের অত্যাবশ্যকীয়, সেগুলাই তো আমার হচ্ছে না। আজকে সন্ধ্যায় কয়েক ফোঁটা বৃষ্টি নামলো ঢাকায়। আপনার স্টেশন থেকে আমার বাসা ২০ মিনিটের রাস্তা, আমি আসলাম ১.৫ ঘন্টায়, কারণ পুরো রাস্তা পানি নিচে, মানুষ, গণপরিবহনের জায়গা নাই, ট্রাফিক সিগন্যাল কেউ মানছে না। সো
আমরা তো এরকম একটা দেশে এরকম একটা শহরে আমরা থাকি, এরপরে আর আসলে আমরা জুলাই সনদ আমাদের নাগরিকদের আর কি দিবে বলে আপনি এক্সপেক্ট করেন? একটি বাস্তবতা যদি তুলে ধরি আপা, সেটি হলো যে অনেকেই বলেন এবং আমরাও দেখছি যে একটি সরকারের বয়স মাত্র 5 মাস বা 6 মাস যদি আমরা বলি, সেখানে এতগুলো সমস্যা, অনেকগুলো সমস্যা তো থাকে, সেই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য তো একটি সময় দেবার প্রয়োজন রয়েছে। আপনারা কি মনে করছেন যে আপনারা যথেষ্ট সময় দিচ্ছেন সরকারকে? দেখেন, আমি যেটা বললাম যে এখন এটা যদি এমন কোনো সমস্যা হতো যে যেটা ইন্টেলেকচুয়াল লেভেলের, হ্যাঁ, যেটা হলে ভালো লং রানে একটা দেশের জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারসাম্য ক্ষমতার, এগুলো লং রানে হলে একটা দেশ বেনিফিটেড হবে লং রানে। কিন্তু যেই জিনিসটা আপনার এই মুহূর্তে দরকার, আপনার বাড়িতে বাজার নাই, আপনার হাতে আছে 300 টাকা, আপনার চাল আনতে হবে, ডাল আনতে হবে, সবজি আনতে হবে, মাছ মাংস বাদ দেন, আপনার কাছে কিন্তু সরকারকে সময় দেওয়ার মতো সময় হাতে নাই। 1, 2 হলো এই সরকার, এই দেশের মানুষ প্রতি মুহূর্তে এখন তুলনা করবে 2008 থেকে 24 কেমন ছিল আর 26-এর ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস কেমন আছে। মাঝখানের 2 বছর না, মাঝখানে 2 বছর তো কোনো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো বাংলাদেশকে আরো কয়েক বছর পিছিয়ে দিয়ে গেছে। 15 মাসের সাথে 5 মাসের তুলনা কি ঠিক হয়? 15 বছর এবং 5 মাসের তুলনা 15 বছরে তাহলে তো মানুষ বলবে যে আমরা তো আরেকটু বেটার থাকবো। 15 বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। পলিটিক্যাল গুম খুনের কথা কিন্তু বলছি না, ইচ্ছা করে আমার এই কথাকে পেঁচানো হয়। পলিটিক্যাল গুম খুনের কথা বলছি না। আপনি রুহুল কবির রিজভী হলো অন্য আলাপ, কিন্তু আপনি যদি কুদ্দুস হন, সেলিম হন, রহিম হন, করিম হন, তাহলে আপনার জীবনে 100 দিনে 605টা খুন, ইট ম্যাটার্স। আপনার জীবনে 2500-এর উপর 100 দিনে ছিনতাই, চুরি, ইট ম্যাটার্স। 3000-এর উপরে রেপ বা নারীর উপর অপারেশন, ইট ম্যাটার্স। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আগের তুলনায় এই ক্রাইম বেড়েছে। এবং আপনি যখন দেখবেন যে এই ক্রাইম কন্ট্রোলের দায়িত্ব যেই মন্ত্রীর, তিনি সারাক্ষণ সংবিধান নিয়ে পেঁচাল পারেন জ্ঞানী ভাব ধরে এবং নিজের মন্ত্রণালয়ে জিরো পারফরমেন্স দেখান, তখন সার্টেনলি আপনার ভালো লাগবে না রে ভাই। আমরা একটু অন্য আরেকটি প্রসঙ্গে আসতে চাই। সেটি আপনি জানেন যে শেখ হাসিনার প্রসঙ্গটি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি যদি বলি, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। কেউ মনে করছেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল, কেউ বলছেন রাজনীতিতে প্রাসঙ্গিকতা রাখার একটি কৌশল। আপনার কাছে কোন ব্যাখ্যাটি বেশি বিশ্বাসযোগ্য? তিনি কি সত্যি ফেরার প্রস্তুতি নিচ্ছেন? দেখেন, আমি উনি ফিরবে কি ফিরবে না আমি ওনার দলও করি না, ওনার সিদ্ধান্ত আমি জানিও না, আমি একদম জানি না। আমি শুধু এটুকু চিন্তা করি, একটা রিজনেবল পার্সন ওনার জায়গায় যদি কেউ থাকতো, যার পরিবারের লেগেসি আছে পলিটিক্যাল, যার হিস্ট্রি আছে পুরো পরিবারকে হারানোর, যার সরকারি সার্ভ করবার এবং বিরোধী দলে সার্ভ করবার লং হিস্ট্রি আছে, যিনি 36 বছর, না কবে 81 থেকে শুরু করে 26 অনওয়ার্ডস 46 বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে যিনি আছেন, এত বড় একটা রাজনৈতিক দল, এবং যার পরিবার কেবলমাত্র 2 সন্তান নয়, যার পরিবার আওয়ামী লীগের গোটা পরিবার। সো তাকে যদি মানে তার এই হিস্ট্রিটাকে জারি, মানে তার এই যে এই 46 বছরের যাত্রা এবং তার আগে তার পরিবারের যে যাত্রা, এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে তাকে ফিরতে হবে, সিম্পল। কারণ আজকে যদি উনি অন্য কোনো দেশে মারা যান, দ্যাট উইল বি দ্য এন্ড অফ হার পলিটিক্স, দ্যাট উইল বি দ্য এন্ড অফ দ্য পার্টিজ পলিটিক্স। সো এইটা খুব ভয়ানক যে তার বাবার রাজনৈতিক দল, তার রাজনৈতিক দল, তার এই রাজনৈতিক দলটার পেছনে দীর্ঘদিনের পরিশ্রম। এই দণ্ড, আপনি যদি নীতি নির্ধারকের জায়গায় থাকতেন এবং ডিসেম্বরে যদি তিনি সত্যি ফিরে আসতেন, আপনার কৌশল কি হতো? আপনার প্রথম অগ্রাধিকার কি হতো তাকে নিয়ে? ল উইল ফলো ইটস ওন কোর্স, অ্যাবসলিউটলি তাই। ওনাকে আইনের মুখোমুখি হতে হবে, ওনাকে বিচার ফেস করতে হবে, ওনাকে বিচারের মাধ্যমেই ওনাকে যেতে হবে, এর বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আরেকজন দর্শক আছেন ফোনে। জি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপা, আপনি জানেন ইলিশ মাছের দাম এত বেশি কেন? না, আমি জানি না, তবে আমার মনে হয় যে এখন সংসদ চললে এই প্রশ্নটা আমি সংসদে রাখতাম। কারণ দেখুন, আমাদের দেশের মানুষ খুব বেশি কিছু চায় না, সিজনের ফলটা, সিজনের মাছটা, এইটুকুই তাদের চাও, খুব বেশি কিছু না। কিন্তু এই যে প্রতিদিন যে দুর্বিষহ নাগরিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তার মধ্যে এটুকু স্বস্তি তো আমরা গভর্নমেন্টের কাছ থেকে আশা করতেই পারি। সো আমার কাছে মনে হয় যে চালের দাম নিয়ে যেরকম ভীষণ আলোচনা হচ্ছে, বাজারে অন্যান্য সব কিছুর
দাম এত আকাশচুম্বী, সেখানে আসলে ইলিশটাও খুব আলাদা কিছু আজকে না। একটি শিরোনাম পড়ছিলাম, একজন কৃষক 3 মণ ধান বিক্রি করে তার মেয়ের জন্য একটি ইলিশ। জাস্টিফাই করার জন্য, নতুন ইতিহাসকে এস্টাবলিশ করার জন্য আবার অনেক কিছু তৈরি করি, এই যে মিউজিয়াম তৈরি করি, হ্যান করি তেন করি। ভাই এইগুলো জানেন কি, মানুষকে বিভ্রান্ত করার, জাতিকে বিভক্ত করার একটা প্রক্রিয়া দেশ জুড়ে চলছে। এর থেকে আমি বাড়িতে হবে। অবশ্যই আমি তো মনে করি 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন, যেহেতু উনি নিজে দেখেন আমার জন্মদিন কবে সেটা সবচেয়ে বড় প্রমাণ হলো আমি কবে দাবি করছি। আমার জন্মদিন মনে করেন বললাম, যেমন আমার জন্মদিন বলি আপনাকে, আমার জন্মদিন হলো 14 আগস্ট। এই পুরো আওয়ামী লীগের সময় আমার বন্ধু বান্ধব আমাকে বলতো যে তোমার তো কানের কাছ দিয়ে গুলি চলে গেছে, কারণ তোমার যদি একদিন পরে হইতো তাহলে তুমি তো পারোনি। আমরা ঐক্যবদ্ধ, একই দিনে আমার দাদা মারা যাবে, একই দিনে আমার নাতি হবে, হতেই পারে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে আপনারা বলেন না কেন? ওনার যেদিন জন্ম সেদিন তো ওনার মৃত্যু, সমস্যাটা কি হয়েছে? মৃত্যুর দিন জন্ম হতে পারবে না? বেগম রোকেয়ার কি হয়েছে? বেগম রোকেয়ার কিন্তু একই জিনিস, ওই দিন কেউ জন্ম নিতে পারবে না? এটা কেমন কথা? তো এই যে আপনার রাজনৈতিক যে সংকীর্ণতা, এখান থেকে বেরোতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আওয়ামী লীগের রাজনীতির উপর অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাহী আদেশ দিয়ে গেছে যেটা স্থগিত থাকবে, অতএব বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, ব্রাত্য হয়ে গেছে। এটা কেন? এগুলো ঠিক না। আমরা জাতি হিসাবে আমরা সবাইকে যার যার অবস্থানে সে থাকবে, যার যার অবস্থানের কারণে সে সম্মানিত হবে অথবা সমালোচিত হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি সে করবে, কিন্তু আপনি জোর করে বলবেন যে এইটা বলবে ওটা বলে এটা বলতে পারবে না। মানে বঙ্গবন্ধুর মৃত্যুকে বলতে পারলে খালেদা জিয়ার জন্মের কথা বলা যাবে না, আবার জন্মদিন পালন করলে মৃত্যুর কথা বলা যাবে না কেন? এই জায়গাটা আমি মনে করি আমাদের ভাই এই হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। জনাব এম এ আজিজ, যেই জায়গা থেকে জনাব মাসুদ কামাল শেষ করেছে সেখান থেকে যদি প্রশ্নটি রাখি, তিনি যে দৈন্যতার কথা তুলে ধরেছেন, যে রাজনৈতিক সংকীর্ণতার কথা বলেছেন, সেখান থেকে বেরোবার পথ আসলে কি? দেখেন, লম্বা পথ পেরিয়ে আসছি, স্বাধীনতার 55 বছর। আমরা সবসময় এই কালকে কী করবো এটা চিন্তা করেছি, কিন্তু জাতি গঠনের কেউ চিন্তা করে নাই। রাজনীতিবিদরা তো জাতি গঠন করতে হতো, এই সংস্কৃতি মনা কালচার এগুলো তৈরি করা উচিত ছিল। এটা তো আমাদের তো ধরেন 71-এ এটা সম্ভব ছিল, 71-এ এটা মুক্তিযুদ্ধ হলেও বিপ্লব বলতে পারতেন, কিন্তু শুরুটা তো আমরা সেভাবে করি নাই। জাতি গঠনের ব্যাপারে আমাদের রাজনীতিবিদরা গোড়ার থেকে উদাসীন। এখন পর্যন্ত আপনি দেখেন, সর্বশেষ ইউনিট সরকার আসছে, তারা অনেকগুলো সংস্কার কমিশন করছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। যেমন আমরা ছোটবেলায় পড়ছি, আদর্শ লিপি পড়েছি যে গাড়ি ঘোড়া চড়ে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। এরকম কানারে কানা কইও না, মনে কষ্ট পাবে, এগুলো তো আমরা শিখেছি। এই যে মানবিকতা যে তৈরি করা, এখন যেটা ধরেন মাসুদ কামাল ভাই ঠিকই বলেছে, ধরেন একজন জন্ম নেবে আর একজন মৃত্যু বরণ করবে, একই দিনে তো হতে পারে, এটা তো বাধা নাই। এখন ব্যাপারটা হলো আমি কবে জন্ম নিয়েছি, আমি যদি নাও জানি, আমার বাবা মা জানে, এর বাইরে তো জানার কথা না। আমার বাবা মা স্কুলে ধরেন, আমরা আগের আমলে আমরা দেখছি স্কুলে বয়স কিন্তু কমিয়ে লেখা হতো, হ্যাঁ কমিয়ে লেখা হতো জানুয়ারি 1 তারিখে, হ্যাঁ সার্টিফিকেটের বয়স আগের আমলে ধরেন আমাদের সময়ের সার্টিফিকেটের এজ দেখে আপনি এজ মাপতে পারবেন না, কারণ আমাদের আগে জন্ম নিবন্ধনই ছিল না। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা সার্টিফিকেট দিত, সেটাই ঠিক। এরকম এখন তো ধরেন কিছু কিছু আছে, জন্মগ্রহণ করার পরে আপনার নিবন্ধন করা হয়, হয়তো কিছু রেকর্ড থাকে, কিন্তু প্রত্যেকটা শিশুর যেদিন জন্ম হয় সেদিন তো নিবন্ধন হওয়া উচিত। আমাদের বাংলাদেশে এখনো এই কালচার তৈরি হয়নি, এখনো না, জাতি গঠন করেই নাই। সুতরাং আমরা যে বলতেছি যে ধরেন বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছে, এটা তো সত্য, কিন্তু সেই সময় ধরেন আরেকজনের জন্ম হয়েছে, এটা হতে পারবে না? হতে পারবে তো, খুবই স্বাভাবিক ব্যাপার। জন্মদিনের চাইতে আরেকটা দিন আছে, ধরেন তিনি যে কমপক্ষে 50 থেকে 60 বার আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, আমি দেখেছি উনি অল্প কথা বলতেন, কিন্তু শেষ পর্যন্ত শুনতেন বেশি। শোনার পরে যে সিদ্ধান্তটা নিতেন, এই সিদ্ধান্তটা কিন্তু সাংঘাতিক ঐশ্বরিক ক্ষমতা ছিল এবং স্বশিক্ষিত ব্যক্তি ছিল। তিনি
যে সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্ত কখনো ভুল হতো না এবং সিদ্ধান্তে সে আপোষহীন ছিল। এবং হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময়ও খেয়াল করতেন শেখ হাসিনা আত্মসমর্পণ ঠিকই করলো, সে বিদেশ চলে গেল, কিন্তু বেগম বিদিয়া কিন্তু যান নাই। এবং আপনি দেখেন সে মৃত্যুকে আলিঙ্গন করছে কিন্তু আপোষ করেন নাই। এই যে আপনি বলতে পারেন যে 60 বার দেখা হলো কেমনে, কারণ আগে হরতাল কালচার ছিল, হরতাল দিলেই উনি নিয়ে আমাদের সাংবাদিকদের একটা টিম, সিনিয়র টিম নিয়ে আড্ডা মারতেন এবং তিনি আলোচনা করতেন, শুনতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতেন, অল্প কথা বলতেন। অর্থাৎ এই যে কারেক্ট সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত আপনি খেয়াল করে দেখেন তো 5 তারিখের পরে যে জনসভাটা আপনার পল্টনে হলো, সেখানে তিনি হুইল চেয়ারে, আমি তো বলবো তিনি পথযাত্রী, হুইল চেয়ারে বসেও বলতেছে যে এখন বিভক্ত নয়, সবাই মিলেমিশে দেশটা গড়তে হবে, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এইটা কিন্তু হুইল চেয়ারে বসেও বলছেন, সে রীতিমতো দেশ জাতির জন্য আলিঙ্গন করছে। কিন্তু ইতিহাসে যার অভ্যুত্থানের ভিতরে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে এখন জুলাই যোদ্ধা হিসেবে বেনিফিট নিচ্ছে। সুতরাং এই মুক্তিযুদ্ধের মতো যেমন কতজন মুক্তিযোদ্ধা, কতজন বীরাঙ্গনা, কতজন রাজাকার, কতজন ভারতে গেছে, কতজন মারা গেছে, কোনো হিসাব নিকাশ নাই। তো ঠিক জুলাই, এই যে অগাস্টে যে বিপ্লব হলো 5 তারিখে অগাস্টে পর্যন্ত, জুলাই ধরেন জুলাই আগস্টে আন্দোলন, এটারও ইতিহাস লেখা হচ্ছে না এবং এটার দাবি করা হচ্ছে কে এটার মাস্টার মাইন্ড ছিল, অর্থাৎ কে সামনের দায়িত্ব ছিল। এবং যারা মাসুদ কামাল রাজনীতিবিদরা বৈষয়িক হয়েছে, কারণ তারা ওই আগের ইতিহাস যেটা ছিল ওটা পাল্টায়া তার পক্ষে মাইলেজ নিতে চায়, সে সবসময় শ্রেষ্ঠ এটা প্রমাণ করার প্রতিযোগিতায় থাকে। এবং আমরা এই জন্যে দেখেন আমাদের দেশে কিন্তু এখনো অনেক বলা হয় অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছি। আপনি বলেন কোন দলটার ভিতরে কোন ডেমোক্রেসি আছে বলেন? আমাকে ডেমোক্রেসি তো সবাই খাওয়াচ্ছে। অভ্যুত্থানের পরে শেষের দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই, তো সেটা তো গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চাই। তো এটা কোন দলের মধ্যে আছে বলেন তো দেখি, কোন দলে আছে? একটা দলের নাম বলেন আছে? নাই। সুতরাং অর্থাৎ আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ইলেকশন হলো, দায়িত্ব ক্ষমতা ছাড়লো না আইয়ুব খান, তারপরে মুক্তিযুদ্ধ। তো এই জন্যই বলছি যে আমরা শুরুর থেকে আমাদের জাতিটা গঠন করা উচিত ছিল, কালচারটা তৈরি করা উচিত ছিল। আমরা সেই কালচার তৈরি করতে পারি নাই। এই জন্যেই এখন রাজনীতিবিদরা শুধু আপনি খেয়াল করে দেখেন একে অপরের শুধু কিভাবে মেলাইন করবে, একে অপরের মাইলেজ পাবে, এই চেষ্টায় ব্যস্ত থাকে। যেমনটি সাবেক যে জিয়াউর রহমান প্রথমে তিনি হেড অফ স্টেট হিসাবে স্বাধীনতা ঘোষণা করেছিল, তারপরে কারেকশন দিয়েছে যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু তো সামনে রেখে যুদ্ধ হয়েছে, এটা তো অস্বীকার্য নয়, এটাকে স্বীকার করতে হবে। তো সে আমাদের গ্রেট লিডার, অভ্যুত্থান ঘটাইছে বলেন, জনগণকে জাগরিত করছেন, সব তো সে করছেন, এটা ঠিক। কিন্তু জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, তিনি তো বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, এটা বিএনপি স্বীকার করে। সুতরাং আমার কথা হলো কাউকে শেষ করে ইতিহাস থেকে মুছে ফেলতে চাই কেন? ইতিহাস থেকে মুছে ফেলার স্কোপ নাই তো। আপনার ইতিহাস ঘুরে ঘুরে ফিরবেই। যে সরকার ক্ষমতা আসে অন্যজনকে অপমান করতে, অপদস্থ করতে চাইলে, ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলে পারবে না তো। এই যে আওয়ামী লীগ তো চেষ্টা করেছে, 17টা বছর মুক্তিযুদ্ধকে পুঁজি করে সব চেষ্টা করেছে, পারে নাই তো। এই ধরেন মুক্তিযুদ্ধের সময় এই যে পুরো ফ্যামিলি মেরে ফেলছে, শেখ হাসিনা তো থাকে নাই, সে জার্মান হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তারপরে দেখেন 1/11-এর সময় বেগম খালেদা জিয়া কিন্তু আত্মসমর্পণ করে নাই, সে দেশেই ছিল, কিন্তু উনি কিন্তু ঠিকই চলে গেছিলেন। তারপর 24-এও তিনি চলে গেলেন, কারণ 24-এ যখন অভ্যুত্থান হলো তিনি রাজনীতি করেন, তিনি তো সেনাবাহিনী এসএসএফ পাহারারে ছিল, তিনি তো সেনানিবাসে আশ্রয় নিতে পারতেন, নেন নাই তো, তিনি পালিয়ে গেছেন। সুতরাং আমি বলবো যে রাজনীতি করতে হলে, যেমন আমি বলি অনেক সময় যে আগে যখন প্রেসিডেন্ট হতো তখন আমি আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছিলাম, যে তিনি
দেখেন তিনিও কিন্তু, তাকেও বলা হতো তিনি মুক্তি শান্তি বাহিনীর প্রধান ছিল, কিন্তু তিনি প্রেস ক্লাবে দাঁড়ায় আছি, ট্যাঙ্ক চালাই দিছে, সেনা প্রধানকে স্যাক করে দিছে, কু করা নিছিল, সেটাকে ট্যাকেল করছে, তো ট্যাকেল করছে। দেশে তো প্রেসিডেন্টের এক সময় গুরুত্ব বেড়ে যায়, দেশে তখন ক্রাইসিস তৈরি হয়। তো সুতরাং আমরা তো এখন ধরেন যে আপনি ওই যে আগে পড়লেন, এখন ধরেন যে এই যে সরকার যে গঠন হয়েছে, যখন শেখ হাসিনা সরকার গঠন করছিল, এই টকশোতে বলছি কচি কাচার আসর, এখন কি বলবেন? এখন তো দেখি সব তরুণ, এটা কি শিশু বলবেন? কি বলবেন বলেন? তাহলে সুতরাং আমার বক্তব্য হলো কালচার তো ছুটতে পারলাম না, কালচার থেকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সব এই যে ধরেন নির্বাচিত ধরেন মেয়র, চেয়ারম্যান, এদেরকে আগে আইন ছিল যে ফৌজদারি অপরাধে যুক্ত হলে তাকে আপলোড করা যাবে, বাদ দেওয়া যাবে। কিন্তু ইউনিট সরকার এসে বললো যে না, সরকার চাইলেই বাদ দিতে পারবে, সব ইলেকটেড পজিশন সব চেঞ্জ করে দিল। এই সরকার এসে প্রশাসক বসায় দিল, প্রশাসক বসান, কারণ জায়গা তো শূন্য থাকবে না। কিন্তু আপনি একটা বাইচে বাইচে দলীয় সব লোক একদম ব্লাড টেস্ট করে বসালেন কেন? এখন প্রশ্ন উঠছে। তা আপনি তো কিছুটা অন্তত পক্ষে যোগ্য লোককে, ইউনিটি একটা বড় ২,৫০০ ভোটার, ইলেকশন কমিশন তো চেয়ারম্যান আমি থাকি, কোনো সমস্যা তো হয় না, কোনো তো হয় না। কিন্তু এই ইলেকশন কমিশনরা যেহেতু আমলার থেকে নেন, আমলার কাজই হচ্ছে অনুগত থাকা, ইলেকশন সবসময় ইয়ে করে, সরকারের ভাও বুঝে কাজ করে। সুতরাং আপনার কথা হলো যে আগে সুপিরিয়র সার্ভিস ছিল আপনার ইয়েতে, আমরা প্রশাসনে, সুপিরিয়র সার্ভিস এখন নেই। আগে তো সব পেশার থেকে ধরেন লোক যাতে সুপিরিয়র সার্ভিস দিয়ে যে কোয়ালিফাই করতো সে ডেপুটি সেক্রেটারি হতো, এখন তো তা নাই। এখন আপনার ব্লাড টেস্ট করে করে কার পক্ষে কে তার প্রমোশন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। তাকে দেখলাম একটা ভদ্রলোক তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, তাকে ঝাড়ু দিয়ে পিটানো হচ্ছে, এবং ইন্টারেস্টিংলি আশেপাশে পুলিশ আছে, তারা কেউ কিছু বলছে না। আরও ভয়ঙ্কর যে প্রবণতাটা, প্রচুর ছেলে মেয়ে, তারা সাংবাদিক কিনা জানি না, তারা মোবাইল দিয়ে অথবা কেউ কেউ যার যার টেলিভিশনে অথবা অন্য কোথাও ব্যবহার করবে। তো আমার কথা হলো কি, ভাই আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু একজন লোকের মারছে, পিটাচ্ছে, একজন লোক পিটাচ্ছে, আপনাকে বাধা দিবেন না তাকে? সিগারেট পিটাতে পারে আইন অনুযায়ী? পায় না তো। তো আপনারা কেউ বাধা দিলেন না। এখন আমি তো মনে হয় এই লোকগুলির চরিত্র এমন, যারা ছবিগুলো তুলছিল, এরা এত নিষ্ঠুর প্রকৃতি, এরা মানুষকে না আমার সন্দেহ। ওখানে যদি একজন লোকে কেউ জবও করতো, তাও মনে হয় ওরা ভিডিও করতো। জব করার একটা ভিডিও আমি পাইছি, এটা আমি ছিল না। জুলাই যুদ্ধের ডেফিনিশন কি বলেন? জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? আমি দেখলাম ওই দিন আমাদের পর্যটন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিচালনার পর্যটন মন্ত্রী, সে বলতেছে যারা জুলাই যোদ্ধা হবে, জুলাই যোদ্ধা এবং যারা জুলাই শহীদ, এদের পরিবাররা বিমানের ৫০% তাদের ভাড়া মাফ হয়ে যাবে। তারা যদি কোনো পর্যটনে কোনো হোটেলে থাকতে যায়, তাহলে তাদের ৩৬% তারা কমিশন পাবে, মানে কম পাবে। তা আমার প্রশ্ন হলো, এই যে জুলাই আন্দোলনটা, টোটাল আন্দোলনটাই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তা আপনি যেটা করতেছেন এটা তো কোটা। তো জুলাইয়ের চেতনা যদি আমি বলি, তাহলে তো এই পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই ওখানে ছিল, তাহলে দুজনে মিলে তো জুলাই চেতনার ১২টা বাড়িয়ে দিচ্ছে। তো এখন তারা ঘুষ দিচ্ছে এবং সেই ঘুষ নিয়ে কেউ কেউ খুশি হচ্ছে। তো জুলাই যুদ্ধের জিনিসটা কি রে ভাই? জুলাই, আমি বললাম তো, জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? ওই সময়ে যুদ্ধ ছিল, তাহলে এই সরকার পড়তো নাকি? দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ গৃহবধূ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামছে। আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আমি দেখছি আমাদের কলিগদের মধ্যে, তার কিশোরী কন্যাকে হাতে নিয়ে এসে রাজপথে আসছে, বাচ্চা মেয়ে ক্লাস 3 না 4 পড়ে, তাকে নিয়ে রাজপথে আসছে। বিপদ হইতে পারতো, বাপেরও বিপদ হইতে পারতো, বাচ্চারও বিপদ হইতে পারতো। কেউ তো এগুলো মাথায় রাখে নাই, তারা মনে করছে এই আন্দোলনে সবাই থাকতে হবে। এরা প্রত্যেকে তো জুলাই যোদ্ধা। তো ওকে কে, যে লোকটা নাকি একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন থাকার কারণে সেই লোককে যে পিটায় গায়ে হাত ঝাড়ু দিয়া,
এই পিটানোর মাধ্যমে তো সে জুলাই চেতনাকে ভুলণ্ঠিত করে। জুলাই চেতনা কি সকল লোকের রাজনৈতিক অধিকারের কথা বলে না? বলে তো। গণতান্ত্রিক যে ভাই, এটাকে আপনি গণতন্ত্র বলবেন? পৃথিবীর কেউ এটাকে গণতন্ত্র বলবে? যে একটা রাজনৈতিক মতাদর্শ, আমি সে আদর্শের পক্ষে কাজ করব, ওই আদর্শের পক্ষে আমি কথা বলবো। ধরেন আমি যাকে নেতা মনে করি, যা আদর্শকে আমি বিশ্বাস করি, তার স্মরণে আমি এখানে একটা ফুল নিয়ে যাব, সেটা আপনি আমরা করতে দিবেন না। কিন্তু যারা গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যেমনটি প্রধান জনগণ আর সেই রাজনীতি সমর্থনও করে না, এর মধ্য দিয়ে বিরোধী দলকে কি প্রধানমন্ত্রী কঠোর রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিলেন? না, ইঙ্গিত কঠোর দিলেন কিনা সফট দিয়ে আমি যাই না, তবে আমি ওনার সঙ্গে একমত। ভাই, আপনার রাস্তায় ধরে ভাঙচুর করলে কি সমস্যা মিটবে? সমাধান হবে? আপনি আলোচনা করেন, আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা তো নাই। এখন তো সমালোচনা করার অনেক প্ল্যাটফর্ম আছে, তাই না? আপনি যদি মনে করেন যে আপনার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্ম নেই, আপনি সোশ্যাল মিডিয়ায় যান। সোশ্যাল মিডিয়ার সমালোচনা তো অনেক মানুষ যদি গ্রহণ করে সমালোচনাটা আপনার, এটার মাধ্যমে একটা জনমত গড়ে উঠবে। দেখেন, একটা কথা বলি, একটা সরকারকে 5 বছরের জন্য দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে। তারা ওখানে গিয়েছে, তারা দেশের জন্য কাজ করবে, এবং তারা কাজ করতে যে যদি কোনো ঝামেলা করে, যদি কোনো ব্যর্থতার পরিচয় দেয়, সেটা কিন্তু জনগণ কিন্তু দেখতেছে প্রতিদিন, এবং জনগণ তার সমালোচনা করবে, এবং সেই সমালোচনাগুলো সরকার তাদের নিবে, বিবেচনায় নিবেন, নিয়ে তারা সেভাবে নিজেদেরকে রেকটিফাই করবেন। কিন্তু বিরোধী দল যখন সরকারকে ক্ষমতা মেয়াদ পূর্ণ করতে দেবে না, তো করুক, সেটা তার তো সেই বলার অধিকার আছে, আমার তো কোনো আপত্তি নাই। তাদের সেই বলার অধিকার আছে, তারা বলতেই পারে যে আমরা তাদের ক্ষমতা পূরণ করতে দিব না। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে তো করেন না রে ভাই, করেন, আমরা দেখতে চাই, করেন। মানুষ, তাদেরকে বুঝতে হবে যে মানুষ তাদের এই আচরণটাকে কীভাবে নিচ্ছে। ভাই, আপনি রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করলে আপনার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে, তা তো হচ্ছে না, হচ্ছে তো না। আমি আমার সুইচে টিপ দেব, আমার ফ্যান চলবে, আমি এটা বুঝি। এই জন্য যদি দেশের অবস্থা খারাপ হয়, আমি বেশি টাকা পে করবো। যদি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, যদি উৎপাদন করতে গেলে বিদ্যুতের দাম বেশি করে, আমি দাম বাড়াই দিব, কারণ এটা তো আমার জন্য একা পারবে না। যদি সরকার আমাকে ভালোবাসে, সে আমাকে সাবসিডি দিবে, সেটা তার ব্যাপার। আমি এইটার উপরে সিদ্ধান্ত নেব যে আগামীতে এই সরকারের সঙ্গে আমি থাকবো কি থাকবো না, আগামীতে এই সরকারকে আমি ফিরিয়ে আনবো কি আনবো না। যদি আমি বাড়তি না পাই, আনবো না। যদি বাড়তি পাই, আবার আনার চেষ্টা করব। বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার। কিন্তু এখন আমি যদি মনে করি অবস্থা আমার এতই খারাপ হয়ে গেছে যে আজকে আমার সরকারকে ফালাইতে হবে, যদি আমি মনে করি, তো আমার তো সেই অধিকার আছে। আমি রাস্তায় যাব, যে চিৎকার করব যে আজকে এই সরকারকে ফালাইতে হবে, আপনারা সবাই আমার সঙ্গে আসেন। এবং যদি কেউ না আসে, তখন বুঝতে হবে যে আমি ভুল করতেছি। সিম্পল কিন্তু। এখন বিরোধীরা যদি মনে করে তারা আজকেই ফালাই দিবে, তো দেখ ফলে, আমরা তো না করতেছি এটা। পারলে ফালান ভাই, পারলে ফালান, কিন্তু আপনি দাবি করতে যে আমাদেরকে ডিস্টার্ব করেন না। আমার কথা হলো ক্লিয়ার, আপনি পারলে ফালান, কিন্তু দাবি আদায় করতে যে আপনি আমার রাস্তা বন্ধ করে দিবেন, আমার ডিস্টার্ব করবেন, তা হবে না। আমি ডিস্টারবেন্স দিব না। আমি সাধারণ মানুষ, আমি রাস্তা বন্ধ রাজনীতি করতে আমি কাউকে দেবো না, আমার চাহিদা না নাই। কিন্তু আমি যদি চাই সরকার থাকবে 5 বছর। ধন্যবাদ জানাচ্ছি। জনাব এম এ আজিজ, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে গ্যাস দে, বিদ্যুৎ দে, এগুলো হঠকারিতা। বিরোধী দল কি হঠকারিতা করছে, কি মনে করছেন? না, কিছু কিছু জায়গায় বিরোধী দল তো আন্দোলন করবে, দাবি তুলবে, এটা তো বিরোধী দল, এই জন্যই তো গণতন্ত্রের হবে। কিন্তু যদি অবাস্তব দাবি তোলে, তাহলে তো জনগণ সাপোর্ট করবে না। যেমন আগে বলেছেন, গণভোট যদি বাস্তবায়ন না করে তাহলে সরকার ফেলে দেওয়া হবে। গণভোট কেন বাস্তবায়ন করবে? বাস্তবায়ন তো হয়ে গেছে আমি বলবো, কারণ হাইকোর্টে মামলা ছিল, সেটা সুপ্রিম কোর্ট আপিল করেছে, তার বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছে। তারপর 7 ক, খ, তারপর আরও একটা করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করছে, গণভোট রিভাইভ করে বাকিটা সংসদের কাছে ছেড়ে দিয়েছে। সংসদ এখন বিএনপির সরকার বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আগে বলতো যে নোট অফ ডিসেন্ট করব, এখন সব করবে। এখন
সংসদে আমি তারা নিজে বলছে শুনেছি। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। না, এখন আর সেই জায়গা নেই। এখন বলছে যে জুলাই সনদ তারা কমিটি অফার করছে যে 12 জনের কমিটি হবে। তখন তো বিরোধী দলের নেতা বলছে কমিটি করেন, 50-50 করেন। কেন 50-50 করবে কেন? তারা 7-5 ঘোষণা দিছে। আপনি যদি 5-এ অংশগ্রহণ করতেন তাহলে তো অটোমেটিক যে বিষয়ে আপত্তি দিতেন সেটা যদি না মানে, বিএনপি যদি না মানে, সরকার না মানলে আপনি মাঠে বলতেন। এখন তো তারা ওই কমিটিতে যোগদান করে নাই। কিন্তু আমার কথা হলো সুপ্রিম কোর্টের রায় দিছে যে আপনার বাকি সব কিছু সংসদে সেটেল করবেন। তা আপনি তাহলে বলেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না, সুপ্রিম কোর্টের রায় মানি না, সেটা বলেন। ওখানে তো দেখছি জামাতের উকিলও ছিল, তো সেখানে তো বিএনপির কেউ তো আপিল করে নাই। বিএনপি যে আপিল করছে, যেটা আপিল করে নাই, তো প্রথম দিকে আমি শুনলাম যে হাইকোর্টের রায়কে বাতিল করার জন্য আপিল করা হয়েছে। আসলে সরকারি দলের কেউ আপিল করে নাই, সেখানে তো অন্যরা করছে। কিন্তু আমার কথা হলো সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে, মানেন। আর নাহলে সব অভ্যুত্থানের শক্তি মাঠে সরকার ফেলে দিবেন, এটা কেমনে ফেলবেন আপনি? জুলাই প্রধানমন্ত্রী কিন্তু সনদ যে ভালো পরিকল্পনা, বিরোধী দলও কিন্তু মাইলেজ পেতে চায়। সংসদ তো আছে, অভ্যুত্থানের শক্তি সংসদে উত্থাপন করুক না, আমরা শুনি, বিতর্ক হোক না, প্রত্যেকটা ইস্যু বিতর্ক হোক না, হয় না তো। মাঠে যান জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের ব্যাকগ্রাউন্ড নাইবে বললাম, আমি বলি সুপ্রিম কোর্ট তো একটা রায় দিছে, সুপ্রিম কোর্টের রায় মানেন, মানে আপনি সংসদে গিয়ে আলোচনা করেন। তারপরে দেখেন আনুপাতিক হারে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, আনুপাতিক হারে উচ্চ মহিলা আসনে নমিনেশন হবে, তো সেটা তো মানে নাই। বিএনপি জামাতে ইসলাম তো এই সংসদের সিট অনুযায়ী নমিনেশন দিয়ে দিছে, নারী আসনে নমিনেশন দিয়ে দিছে, সংসদে বানায় দিছে, তো তারাই তো মানল না। তো আর অন্যটা এখন কি বলতে চায়? এখন এই জন্য বলছি যে আমার কথা হলো বিরোধী দল সংসদে বসে তাদের বলুক কি কি সমস্যা, কি কি বলুক, আন্দোলন করলে আন্দোলন করুক, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত হলে তো জনগণকে পাক্ষে পাবে না। জনগণ পারলে আন্দোলন ফেলে দিক, সরকারকে সমস্যা নেই, ফেলে দিক। আর যে আর প্রধান করবে, হ্যাঁ করবে তো, যুক্তিসঙ্গত। আমি দুইটা নৈতিক ব্যাপার, একটা হলো অভ্যুত্থানের শক্তি, হ্যাঁ, লোক হাসায় দরকার নাই, আপনারা পরামর্শ দেন, সমস্যা আছে পরামর্শ দেন। বাস্তবায়ন তো করতে চাইছে প্রধানমন্ত্রী, এটা পাবলিকলি বলতে চাইছে, বাস্তবায়ন না করলে আমরা তার বিরোধী দলের পক্ষে কথা বলবো, সমস্যা নাই। কিন্তু এটা কোন কথা যে আপনি ধরেন, আমি বলি যেমন আমি আগেও বলছি যে ধরেন এই যে ঢাকা শহরে যতগুলো কাঁচা বাজার আছে, কাঁচা বাজারের অধিকাংশ কাঁচা বাজারে কিন্তু বিরোধী দলের নেতারা এমপি হয়েছে। সেখানে কারণ বাজার বলেন, আপনি এই যে বলেন, এই বাড্ডা মাছের আড়ত বলেন, এই যে বনশ্রীতে শেষের যে একটা বাজার আছে ওই বাজার বলেন, সবই তো কারণ বাজার। এই যে তারপরে যাত্রাবাড়ি বাজার বলেন, সব জায়গায় তো বিরোধী দল আছে, বিরোধী দল আছে। ওখানে চাঁদাবাজি হয় কেন? তাহলে কে চাঁদা খায়? তাহলে বলতে হবে তো, তুমি এমপি হয়েছে, তোমার দায়িত্ব ওখানে চাঁদাবাজি বন্ধ করা। দায়বদ্ধতার একটা জায়গা তো নিশ্চয়ই থাকে, হ্যাঁ, দায়বদ্ধতার জায়গা তো নিশ্চয়ই তৈরি হয়। হ্যাঁ অবশ্যই। আবার কথা হচ্ছে অন্য কোনো যুক্তি দিয়ে তো চলবে না। চাঁদাবাজি হয় আপনারা বলতেছেন, তাহলে আপনার এমপি আপনার জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন? নিশ্চয়ই আপনি অবগত আছেন জনাব এম এ আজিজ, যেমনটি ভারতীয় গণমাধ্যমের তথ্য সূত্রে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের 3য় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন, এবং সেখানে বলা হচ্ছে যে তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। কিন্তু এদিকে আমরা দেশের বাস্তবতা যদি তুলে ধরি, নাহিদ ইসলাম বললেন হাসিনার প্রত্যর্পণের বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না। প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে কি আবার নতুন করে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন? প্রশ্নটি রাখছি, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ভারতীয় গণমাধ্যম দাবি করছে তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। তারা বলছে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের 3য় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন। অন্যদিকে আবার আমরা দেখলাম বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না। প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে কি নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন? কোনো সম্ভাবনা নেই। কেন যাবে না? অলরেডি প্রধানমন্ত্রী হওয়ার পরে
তাকে তো বিদেশ সফর সাথে সাথে দাওয়াত দিছে, এদেশে চিঠি দিছে, যায় নাই তো সে। এখনো তিনি বারবার ব্রিক্সে দাওয়াত দিছে, বহুত দরবার দেন দরবার হয়েছে, তিনি জান নাই। কারণ তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য 3 বার চাওয়া হয়েছে। তারপরে শেষে বলছে যে সে ওখানে বিদ্বেষমূলক বক্তৃতা দিতে পারবে না। কিন্তু ভারতের অনুমতি ছাড়া কি পারছে? নরেন্দ্র মোদী সরকারের অনুমতি ছাড়া পারছে? সে এটাতে বার্গেনিং হচ্ছে। তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এগুলো নিয়ে তো বার্গেনিং করতেছে। এবং দি হিন্দু নিউজ ছাপছে যে আমাদের সাথে যেসব ইস্যুগুলো আনসেটেল আছে সেই সব ইস্যুগুলো সেটেল করা উচিত। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও তাই বলছে। সুতরাং সেখানে আমাদের প্রধানমন্ত্রী স্টিক করছে। সেই সব সমাচার আমাদের দেশের যে অ্যাম্বাসেডর আছে তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তার সাথে দেখা করছে, দেখা করে ভারতে দৌড়েছে। ভারতে দেখার পরে কিন্তু শেখ হাসিনা সম্পর্কে তো ভারত কিছু বলে না। সুতরাং ওটা সেটেল না হলে কেমন যাচ্ছে না। প্রধানমন্ত্রী তো নাহিদ ইসলামের কথা মতো তো ডিল করে নাই। দ্বিতীয়ত আমার কথা হচ্ছে ব্রিক্সেরটায় সে যাচ্ছে না, যদি যায় রাষ্ট্রীয় সফরের যে দাওয়াত সেটাতে হয়তো যেতে পারে সে। জি, ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাসুদ কামাল, যেমনটি জনাব এম এ আজিজ বলছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক অমীমাংসিত